চুক্তির বউ হতে হবে তোমাকে, এই হলো এগ্রিমেন্ট পেপার। এখানে সোজাসুজি লেখা আছে 1 বছর পর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব, আর তুমি এই শর্ত মেনে নিয়েই আমাকে বিয়ে করছো। ফারিহা অবাক চোখে সামনে থাকার মানুষটির দিকে তাকিয়ে রইল। ব্যক্তিটি পুনরায় বলল, তুমি কি রাজি এই শর্তে? স্যার, আপনার কথার মানে আমি বুঝলাম না। সিম্পল, তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য 25 লক্ষ টাকা লাগবে, তাই তো? জি স্যার। আমার শর্ত হচ্ছে আমাকে বিয়ে করতে হবে। অবশ্য বিয়েটা একটা এগ্রিমেন্টের বিয়ে। তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য 25 লাখ, 40 লাখ, ইনফ্যাক্ট যত টাকা লাগবে আমি দেব। সিঙ্গাপুর পাঠানোর সমস্ত ব্যবস্থা আমি করে দেব। শুধু এগ্রিমেন্ট মোতাবেক তোমাকে 1 বছরের জন্য বিয়ে করতে হবে। ফারিহা ছলছল নয়নে তাকিয়ে রইল। মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। একটা বিজ্ঞপ্তি দেখে ফারিহা এসেছে রিহানের সাথে দেখা করতে। সেখানে বলা হয়েছিল 10 লক্ষ টাকার একটা চুক্তি হবে। তাই কোনো কিছু না ভেবেই ছুটে আসে সে। কাল ও ডক্টর বলেছিল সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করালে ওর মা ভালো হয়ে যাবে, আর তার জন্য প্রয়োজন 25 লাখ টাকা। মিস ফারিহা, আপনি কি রাজি? ফারিহা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কাঁধে মলিন ব্যাগটা তুলে নিয়ে বলল, আই অ্যাম সরি স্যার, আমি এই ধরনের এগ্রিমেন্টে রাজি নই। আমি আসছি। অ্যাজ ইয়োর উইশ। ফারিহা চলে গেল। রিহান তাচ্ছিল্য হেসে চেয়ারে মাথা এলিয়ে দিল। প্রচণ্ড যন্ত্রণায় মাথা যেন ফেটে যাচ্ছে। গত 7 দিন ধরে ঘুম হচ্ছে না। হন্তদন্ত হয়ে পেপারে গোপন নিউজটা ছাপিয়ে দিয়েছে। অনেকেই আসে, কিন্তু রিহানের কাছে সবাইকেই ইরিটেট লেগেছে। ফারিহা নামক মেয়েটিকে যোগ্য মনে হয়েছিল, কিন্তু মেয়েটা শর্ত শুনে লাফাত্তা হয়ে গেল। মাথা যন্ত্রণায় অসহ্য লাগছে সব। কপালে ধীর হস্তে মালিশ করতে করতে কারো নাম্বারে ডায়াল করলো সে। হাই সুইটহার্ট, আই এম সরি, অ্যাকচুয়ালি বিয়েটা নিয়ে প্রচণ্ড চাপে আছি। ও বেবি প্লিজ, 1 বছরই তো, ম্যানেজ করো কোনোভাবে। তুমি তো জানোই আমি আমার কোর্সটা কমপ্লিট না করে বিবিএতে ব্যাক করতে পারছি না। আই নো দ্যাট, বাট হাউ ক্যান আই ম্যানেজ? মম আর ড্যাড তো উঠে পড়ে লেগেছে আমার বিয়ের পেছনে। উফ রিহান, এত টেনশন করছো কেন? তুমি তো বললেই এগ্রিমেন্ট বিয়ে করবে, তাহলে সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি নো মোর ওয়ার্ড। আমি তোমাকে ট্রাস্ট করি ডার্লিং। আই নো তুমি কোনো মেয়েকে ট্রাস্ট করবে না। থ্যাঙ্কস সুইটহার্ট। ওকে, এখন রাখছি কেমন? ওকে ডার্লিং। উম্মা। ব্যস্ত নগরীর ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে ফারিহা, চোখে অশ্রুধারা। পরিস্থিতি আজ ওকে কোথায় নামিয়ে আনলো। টাকার জন্য একটা মানুষের চুক্তির বউ হতে হবে। ফারিহার ইচ্ছে হচ্ছে মাটিতে পা ছড়িয়ে কান্না করতে। বাবার কথা আজ খুব মনে পড়ছে। 1.5 বছর আগে ওর বাবা নামক মানুষটার ছায়া ছিল। মধ্যবিত্ত সংসারে হেসে খেলে জীবন পার করছিল, কিন্তু বাবা হঠাৎ করে চলে যাওয়ায় যেন সমুদ্রের ঢেউ হয়ে ওদের উপরে পড়ল। দাদার সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো। ওর কোনো ভাই নেই বলে বাবার যা ছিল তা বিক্রি করে চলে আসলো ঢাকা শহরে। এখানে এসে কোনো মতে এইচএসসি পরীক্ষা দিল। মায়ের হঠাৎ অসুস্থতায় আরও ঝামেলা হয়ে গেল। পড়া হলো না ভার্সিটিতে। যা টাকা ছিল তা মায়ের চিকিৎসাতেই শেষ হয়ে গেল। কিন্তু হাই কপালের দুঃখ কি আর সহজে যায়? 6 মাস আগে মায়ের হার্ট ব্লক হয়েছে ধরা পড়ল। ছোট বাচ্চাদের পড়িয়ে কোনো মতে সংসার চালাচ্ছিল সে। অপারেশন করার টাকা কোথায়? মাসখানেক আগে কিডনির সমস্যাও ধরা পড়ল। সব এলোমেলো হয়ে গেল। মাকে জীবিত দেখতে হলে প্রয়োজন 25 লাখ টাকা। ফারিহা আপন মনে ভাবতে ভাবতে বাসায় চলে আসলো। ছোট্ট টিনের চালের এক বাসাতে ভাড়া থাকে। আশেপাশে সব কিছুই বস্তির মতো। দরজা খুলে রুমে ঢুকতেই মায়ের খ্যাট খ্যাট কাশির শব্দ। ফারিহা ছুটে গেল মায়ের কাছে। মা মলিন বিছানাতে শুয়ে আছে। ফারিহার 2 চোখ ভরে উঠল। মা কিছু বলতে যাবে, তখনই কাশি উঠে গেল। কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বের হয়ে আসলো। ফারিহা বিচলিত হয়ে পানি খাওয়ালো। মা লম্বা করে শ্বাস টানতে লাগলেন। ফারিহা মায়ের পিঠে হাত বুলিয়ে যাচ্ছে। আমি বোধহয় আর বাঁচব না রে মা। মা, এমন কথা একদম বলবে না। তুমি বাঁচবে, অনেক বছর বাঁচবে। তুমি না বাঁচলে আমাকে দেখবে কে বলো তো? আমার জন্য তোমাকে বাঁচতে হবে মা। কথাগুলো বলতে বলতে মাকে জড়িয়ে ধরল ফারিহা। চোখ দিয়ে নোনা জলের ধারা নেমে যাচ্ছে। মা খ্যাক খ্যাক করে কাশতে লাগলেন। ফারিহা ধীরে হাতে পিঠে মালিশ করলো। কাশি থামতেই ফারিহা মাকে শুয়ে দিল। অত টাকা কোথায় রে মা? আমি জানি আমার বড় কোনো অসুখ হয়েছে। এমন করে বলতে নেই মা, তোমার শরীরে এমন কিছু সমস্যা আছে, অপারেশন করালে তুমি একদম সুস্থ হয়ে যাবে। অপারেশনের টাকা পাবি কোথায়? তুই দিনরাত খেটে সংসার চালাচ্ছিস, আর কি করবি রে মা? ফারিহা শুকনো হাসলো। মায়ের বুকে মাথা রেখে বলল, তোমাকে বাঁচাবো মা। তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। তুমি অত ভেবো না তো। এখন রেস্ট নাও। মাকে সান্ত্বনা বাণী শুনিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকলো ফারিহা। পানির কল ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে লাগলো। জীবন এত কঠিন কেন?
বাহির থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসলো ফারিহা। দরজা খুলতেই মধ্যবয়সী এক মহিলা বললেন, কতবার কইতে হইব পানি কম খরচ কর, মাসের বিল কত আহে খেয়াল আছে? 3 মাসের ভাড়াও তো বাইজা আছে। নেহাত মা মেয়ে বছর দেড়েক ধরে থাকছোস, তাই এখানে থাকতে দিছি। মাফ করবেন খালা, আর বেশি পানি খরচ করব না। যা সামনের মাসে কিন্তু ভাড়া দিতে হবে, না হলে বাসায় আর থাকতে পারবি না। ফারিহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। ভদ্র মহিলা প্রতি মাসেই এমন কথা বলেন, কিন্তু মাস শেষে বাসা থেকে বের করে দেয় না। বাইরেটা উগ্র মেজাজের হলেও ভেতরে সুন্দর এক মন রয়েছে। সে মৃদু হাসলো। কৃতজ্ঞতার চোখে ভদ্র মহিলার যাওয়ার প্রাণে তাকিয়ে রইল। স্যার স্যার, সকালের মেয়েটা আপনার সাথে আবার দেখা করতে এসেছে। কোন মেয়েটা? ওই যে ফর্সা করে চিকন মেয়েটা, কি যেন নাম? ফারিহা। ইয়েস স্যার, ভিতরে পাঠিয়ে দাও। লোকটা চলে যেতে রিহান ভ্রু কুঁচকে চেয়ার ঘুরিয়ে নিল। কেন জানি মনে হয়েছিল ফারিহা আসবে, তবে এত তাড়াতাড়ি আশা করিনি। রিহান তাচ্ছিল্য হাসল। তখন তো বেশ ভাব দেখিয়েছিল, এখন গেল কোথায় এত ভাব? সেই তো রিহান জোয়ারদার মাহাদির কাছেই আসতে হলো। প্রথমে নাকচ করা শাস্তি তো পেতেই হবে। মিস ফারিহা আফরোজ, মে আই কামিন স্যার? ইয়েস। গুটি গুটি পায়ে রুমে ঢুকলো ফারিহা। রিহান চেয়ার উল্টো রেখেই বলল, কি দরকার? স্যার অ্যাকচুয়ালি আমি না মানে বলতেছিলাম যে। ফারিহাকে তোতলাতে দেখে রিহান চেয়ার ঘুরিয়ে নিল। মেয়েটির উদ্দেশ্যে গ্লাসটা এগিয়ে দিয়ে চোখ দিয়ে ইশারা করলো। ফারিহা ঢোক ঢোক করে পানি গিলে ফেললো। রিহান সামান্য ভাবনাতে পড়ল, মেয়েটার মুখ এতটা শুকনো দেখাচ্ছে কেন? ফারিহা লম্বা করে শ্বাস নিচ্ছে। রিহান চোখের ইশারাতে বসতে বলল, তবে মেয়েটি বসল না, বরং সমস্ত সংকোচ কাটিয়ে বলল, স্যার আমি এগ্রিমেন্ট পেপারে সাইন করতে রাজি। রিহানের ঠোঁটের কোণ জুড়ে মৃদু হাসি দেখা গেল, তবে সে হাসি ভেদ করে সামান্য রগরগা কণ্ঠে বলল, বাট এগ্রিমেন্টটা তো আমি অন্য কাউকে। রিহানকে কিছু বলার সুযোগ দিল না ফারিহা, সঙ্গে সঙ্গে রিহানের পায়ে লুটিয়ে পড়ল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে রিহান অবাক চোখে তাকিয়ে রইল। বিষয়টা মাথার খেলার আগেই ফারিহার কান্না মিশ্রিত গলা ভেসে আসলো, স্যার প্লিজ স্যার, আমার খুব প্রয়োজন, আমার মাকে বাঁচাতে হবে, প্লিজ স্যার আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি যা যা বলবেন আমি তাই করব, প্রয়োজনে 1 বছর কেন, সারা জীবন আপনার বাসায় চাকরানি হিসেবে এগ্রিমেন্ট সাইন করব। দয়া করুন আমায়, আমার মাকে বাঁচাতে হবে প্লিজ স্যার। ফারিহার এমন কথাতে রিহান ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটার 25 লাখ টাকার জন্য সারা জীবন চাকরানি হতেও রাজি, তার মানে সত্যিই এর মা অসুস্থ। রিহান সামান্য দূরে সরে গেল, গলা ঝেড়ে বলল, ওঠো, তোমার মায়ের অবস্থা কেমন? ফারিহা নাক টানতে লাগলো, গুটিয়ে যাওয়া জামাটা টেনে বলল, ভালো না স্যার, একটু আগেও রক্ত বমি করেছে। স্যার প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না, আমি সমস্ত এগ্রিমেন্ট পেপারে সাইন করব, প্লিজ স্যার, দয়া করুন। ওকে, শান্ত হও, এত হাইপার হওয়ার প্রয়োজন নেই, আগে আমার কথা শোনো। ফারিহা মাথা কাত করে সম্মতি জানালো। রিহান বসতে বললেই চট করে বসে পড়ল। ফারিহার দিকে একটা ছবি এগিয়ে দিয়ে বলল রিহান, ফর্সা, লম্বা, দেখতে স্মার্ট একটা মেয়ে, পরনে ওয়েস্টার্ন ড্রেস, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুন্দরী। ফারিহা ছবিটা দেখে রিহানের দিকে বাড়িয়ে দিল, এইটা আমার গার্লফ্রেন্ড, একটা সমস্যার জন্য বাংলাদেশে আসতে পারছে না। এইদিকে আমার মম ড্যাড আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। আর কি আর কথা, এখন আমি বাসাতে কাউকে জানাতে পারছি না, যার জন্য এই এগ্রিমেন্ট বিয়ে। ফারিহা অবাক চোখে তাকিয়ে রইল। কোন ধরনের লজিক এটা? রিহান ছোট করে দম ফেলে চোখ বন্ধ করলো, বাঁ হাতে কপাল ঘষতে ঘষতে বলল, লেট মি এক্সপ্লেন। আমি আমার মম ড্যাডকে বলবো আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। সব থেকে বড় কথা, তুমি এতিমখানা থেকে বড় হয়েছ। রিহানের কথাতে ফারিহা নাক কুঁচকে নিল। রিহান চোখ খুলে বলল, আমি তোমাকে চুজ করেছি কারণ তোমার ফ্যামিলিতে শুধু তোমার মা আছে, সব কিছু ম্যানেজ করতে সহজ হবে। আমি এখানে তোমার মাকে জড়াতে চাই না, আর তাছাড়া আমার মম ড্যাড এতিমদের প্রতি দুর্বল, তাই তোমাকে সহজেই মেনে নিবে। আমাদের বিয়েটা হয়ে যাওয়ার বছর খানেকের মাঝে কিয়া চলে আসবে, এর আগেও আসতে পারে। তো কিয়া চলে আসলে আমি বলবো আমাদের বিয়েটা কোনো বিয়েই নয়, তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আর আমি কিয়াকে বিয়ে করে নেব। বুঝতে পেরেছো? ফারিহা মাথা ঝাঁকালো, কিছুক্ষণ ভেবে ভীত গলায় বলল, বাট স্যার আপনি তো আপনার ফ্যামিলির পছন্দেও বিয়ে করতে পারেন। স্টুপিড, তাহলে আমি কিয়াকে কি করে বিয়ে করব? আমার মম ড্যাড যার সাথে বিয়ে করবে তার সাথে তো কোনো এগ্রিমেন্ট হবে না, হবে কি? তখন আমি কি করব? তার জন্যই তো এই প্ল্যান। তুমি রাজি কিনা সেটা বলো। ফারিহা ফোঁস করে দম ফেলল। জীবনকে পুতুল খেলার মতো সাজাবে সে, বর ঘর সবই হবে, কিন্তু দিন শেষে যার কোনো মূল্যই নেই।
এছাড়া কোনো উপায় নেই, মাকে বাঁচাতে হলে এটা মেনে নিতেই হবে। রিহান হাত দিয়ে চুড়ি বাঁধাতেই চমকে তাকালো ফারিহা। মাথা ঝাঁকিয়ে নিজের জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিল, আমি রাজি। রিহানের ঠোঁটের কোণে হাসি দেখা গেল। 7 দিনের সিদ্ধান্ত অবসান হলো আজ। তৃপ্তি সহকারে ঘুমাবে। মাঝে 1 বছর বাকি, তারপর কিয়ার আর ওর মাঝে কোনো দূরত্ব থাকবে না। স্যার, এখন রাত 8টা বাজে, এই সময়ে আমি কি করে বের হব? একটু বোঝার চেষ্টা করুন। আমি না হয় কাল ভোরবেলায় চলে আসব। নো মোর এক্সকিউজ ফারিহা, ফাঁকিবাজ আমার একদমই পছন্দ নয়। কিন্তু স্যার, স্টপ, আর একটা কথাও নয়। তোমার সাথে আমার কি এগ্রিমেন্ট হয়েছে ভুলে গেলে? ওকে, তুমি যদি চাও তাহলে আমি এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিচ্ছি। নো নো স্যার, প্লিজ প্লিজ এমনটা করবেন না। আমি এখনই আসছি, ওকে? আমি লোকেশনটা মেসেজ করে দিচ্ছি, দ্রুত আসবে। জি স্যার। ফোনটা ছুঁড়ে ফেলে দিল ফারিহা। এই অসময়ে রিহান কেন ডাকছে তাকে? তবে রিহান কি কোনো বাজে মতলব করলো? ফারিহা আর ভাবতে চাইল না, কারণ রিহান তাকে পেপার সাইন করা মাত্রই 1 লাখ টাকা ক্যাশ দিয়েছিল। এখন তাকে সন্দেহ করা মানে প্রতিশ্রুতির খেলাপ। ফারিহা কাঁধে ব্যাগটা নিয়ে মায়ের রুমে গেল। মাকে একটু আগেই খাইয়ে দিয়েছে, এখন বোধহয় ঘুমিয়ে পড়েছে। ফারিহা আর জাগালো না। আল্লাহর নাম নিয়ে রিহানের দেওয়া লোকেশনে চলে আসলো। একটা বড় 5 স্টার রেস্টুরেন্ট। আলোতে চোখ জ্বালিয়ে যাচ্ছে। ফারিহা হাত দিয়ে চোখটা কয়েকবার ডলে নিল। আশেপাশে তাকিয়ে ঢোক গিল, কারণ সবাই বেশ দামি কাপড় পরে আছে আর ওর পরনে কম দামি মলিন একটা 3 পিস। ফোনটা বের করে রিহানকে কল করলো সে। স্যার, আমি তো পৌঁছে গেছি, এখন কি করব? একটু এগিয়ে লিফটে গিয়ে সোজা এগিয়ে যাও, 106 নম্বর টেবিলে চলে আসবে। জি স্যার। ফোনে রেখে ফারিহা দ্রুত আগাতে লাগলো। গুটি কয়েক মানুষ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওড়নার কোণ খামচে হাঁটতে লাগলো সে। কিছু দূর যেতেই একজন ওয়েটার আটকে দিল। কোথায় যাচ্ছেন? জি 106 নম্বর টেবিলে। ওয়েটার ফারিহাকে ভালো করে পরখ করে নিল। সন্দিহান চোখে তাকিয়ে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে না রেস্টুরেন্টে খেতে এসেছেন। মতলব কি? হ্যাঁ? অপমানে গা জ্বলে উঠল ফারিহার। তার ভ্রু যুগল কুঁচকে গিয়েছে, তবে কিছু বলতে পারল না সে। একটা তপ্ত নিঃশ্বাস ফেলল কেবল। ওয়েটার আবার একই প্রশ্ন করল। ফারিহা ফাঁকা ডোক গিলে তোতলিয়ে বলল, না মানে একজনের সাথে দেখা করতে এসেছি। ওয়েটারের মুখ বলে দিচ্ছে সে ফারিহাকে বিশ্বাস করতে পারছে না। ফারিহা পাশ কাটিয়ে আগাতেই ওয়েটার সামনে এসে দাঁড়ালো। বুঝেছি, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। কাউন্টারে আসুন, তারপর ঠিক হবে ভেতরে যেতে পারবেন কিনা। দেখুন আমার লেট হচ্ছে, আমাকে এখনই যেতে হবে। ওয়েটারের সাথে ফারিহার ছোট্টখাটো তর্ক লেগে গেল, যার ফলে কিছু মানুষ ভ্রু কুঁচকে তাকিয়ে মজা নিতে শুরু করেছে। এক সময় ওয়েটার ফারিহার হাত ধরে টানতে লাগলো, হাতটা ছাড়ো। ওয়েটার ফারিহার হাত ধরে পেছনে ঘুরে তাকালো। রিহান আবারও বলল, হাতটা ছাড়তে বলছি আমি। রিহানের কথাতে ওয়েটার থতমত খেয়ে গেল, কারণ কথাটা বেশ জোরেই বলেছে রিহান। ওয়েটার জড়সড় হয়ে রইল। স্যার, আই অ্যাম সরি, অ্যাকচুয়ালি ওনাকে দেখে মনে হলো উনি কোনো ধান্দাতে এসেছেন, তাই আমি কাউন্টারে নিয়ে যেতে চাইছিলাম। ওয়েটারের কথায় স্পষ্ট বিরক্ত হলো রিহান। তার চোখে মুখে রাগেরও দেখা মিলল, তবে ফারিহার দিকে তাকিয়ে আর কিছু বলল না। মেয়েটি লজ্জায় ডুবে আছে। রিহান হতাশ হলো, কারণ ফারিহার ড্রেস আপ 5 স্টারে আসার উপযুক্ত নয়। তাই গলায় ঝাঁজ এনে বলল, শি ইজ মাই গেস্ট, নাও গেট লস্ট। ওয়েটার মাথা নিচু করে চলে গেল। ফারিহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসলে আমি, নো নিড টু এক্সপ্লেন, কাম ইন মি। ফারিহা আর কোনো কথা আগালো না, রিহানের পিছু পিছু হাঁটতে লাগলো। রিহান একটা টেবিলে বসে ফারিহাকে বসতে বলল। মিনিটের মধ্যেই ওয়েটার 2টো কোল্ড কফি দিয়ে গেল, সাথে 1 বাটি চাউমিন। ফারিহা কাঁচুমুচু করতে লাগলো। বড্ড অস্থির হচ্ছে ওর, যদিও টেবিলটা বেশ কর্নারে। চাউমিনটা খাও। ফারিহা খেলো না, একইভাবে বসে রইল। হাত দুটো বারবার ভাঁজ করছে আর খুলছে। রিহান তীক্ষ্ণ দৃষ্টিতে বিষয়টা বুঝতে পারল। এক্সকিউজ মি, চপস্টিকটা রেখে চামচ দিয়ে যান। ফারিহা এক পলক তাকালো। রিহানের সাথে চোখাচোখি হওয়াতে বেশ লজ্জা পেল। ওয়েটার চপস্টিক বদলে চামচে দিয়ে গেল। রিহান ইশারা করলো চাউমিন খেতে। ফারিহা একটু খেলো, তার হাত কাঁপছে। রিহান টেবিলের উপর একটা শপিং ব্যাগ রাখলো। ফারিহা অবাক চোখে তাকাইতে রিহান বলল, পাশের রুম গিয়ে চেঞ্জ করে আসবে। মানে? নো মোর ওয়ার্ড, চেঞ্জ করে আসো তারপর বলছি। ফারিহা মায়ের কথা ভেবে কথা বাড়ালো না। মায়ের সুস্থতার জন্য রিহানের সমস্ত কথা শুনতে হবে তাকে। পরিস্থিতি এমন যে রিহান যদি বলে এখন ওর সাথে বেডে যেতে, তাহলে তাই যেতে হবে। বিষয়টা ভাবতেই ওর চোখ দুটো ছলছল করে উঠল। আর্থিক সংকট বুঝি মানুষকে নোংরা করে দেয়? এই যে আজ যদি মায়ের অসুখটা না হতো, তবে কি এত টাকার জন্য হলেও রিহানের কাছে আসতো?
না, কোনোভাবে না। সে আত্মসম্মানের দিকে এক চুলও ছাড়তে রাজি নয়, তবে পরিস্থিতি তাকে অসহায় করে তুলল। ব্যাগটা নিয়ে রিহানের দেখানো রুমে চলে এলো। রুমটা দেখেই ফারিহার চোখ চড়ক গাছ। বিশাল বড় রুম, এক পাশে গোল বেড, লাইটিং সহ কিছুটা প্রাকৃতিক ছায়াও আছে। মিনিট পাঁচেক পুরো রুমে চোখ বুলালো। এত সুন্দর রুমে কখনোই আসা হয়নি। হাতের ব্যাগটার কথা মনে হতেই মুখটা মলিন হয়ে এলো। ব্যাগটা খুলে একটা ড্রেস পেল। ড্রেসটা কটন কাপড়ে, সিম্পল গ্রাউন্ড, তবে অনেক সুন্দর। ফারিহা চেঞ্জ করে নিল, সাথে দেওয়া ইয়াররিং ওয়াচ আর গলায় ছোট্ট পেনডেন্টও পরে নিল। চুলগুলো বেঁধে নিয়ে বের হয়ে আসলো। দরজা খোলার আওয়াজে ফারিহার দিকে তাকালো রিহান। ফর্সা রঙের সাথে ব্লু রঙের গ্রাউন্ডটা খুব সুন্দর মানিয়েছে। একটু আগে শুকনো ফ্যাকাশে ফারিহা আর এখনকার ফারিহা যেন আকাশ পাতাল ফারাক। শুধুমাত্র ড্রেস আপের কারণে মানুষের এত চেঞ্জ। রিহান আর ভাবতে পারল না, ভ্রু যুগল কুঁচকে উঠে দাঁড়ালো। ফারিহার কাছে আসতেই দেখলো মেয়েটা হাত মচড়াচ্ছে, চোখে মুখে দ্বিধার রেখা। রুমে আসো। ফারিহা বড় বড় চোখ করে তাকালো। রিহান আবার বলল, রুমে আসো মানে? আসতে বলছি আসো, এত প্রশ্ন কেন করছো? অজানা ভয়ে ফারিহার বুক ধুকপুক ধুকপুক করে উঠল। রিহান কি সত্যি তাকে বেডে নিবে? ভাবতেই গা গলিয়ে আসলো, চোখে পানি চিকচিক করে উঠল। এই মেয়ে, কতবার বলতে হবে এক কথা? এই সময়টা ফারিহার চোখে পানি চলে আসলো। বড় দ্বিধা কাজ করছে, তবে মায়ের মুখটাও মনে পড়ছে। সব মিলে তাকে যেতেই হবে। চোখের পানি আড়াল করে কাপা স্বরে বলল, আসছি স্যার। ফারিহা রুমে যেতেই রিহান বেডে গিয়ে বসলো। মেয়েটা নিজের মনকে শক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সে মানুক আর না মানুক, এখন রীতিমতো রিহানের গোলাম সে। রিহান যা বলবে তাই করতে হবে। রিহান ভ্রু কুঁচকে ফারিহাকে দেখতে লাগলো। মেয়েটা কেমন যেন, একটা কথা 10 বার করে বলতে হয়। হাজার চেষ্টা করেও নিজেকে দমাতে পারছে না ফারিহা। এক হাতে জামা খামচে ধরলো। একটু পর হয়তো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম আচরণের সায় দিতে হবে। ভাগ্য বড় বিচিত্র রঙ্গা। রিহান ধীরে পায়ে এগিয়ে আসলো। ফারিহা জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। রিহান যত এগোচ্ছে বুকটা তো পুড়ছে, চোখ দুটো কেমন ভিজে যাচ্ছে। রিহান ফারিহার কাছে এসে গলা থেকে এক টানে ওড়নাটা নিয়ে গেল। ফারিহা নিজেকে আড়াল করতে চেয়েও করল না, শুধু চোখ বুজে ঠোঁট কামড়ে রইল। গায়ে কোনো স্পর্শ না পেয়ে অবাক হলো। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখলো রিহান ওড়নাটা সুন্দর করে ভাঁজ করছে। চোখে মুখে বিরক্তি। পুরো বিষয়টা ফারিহার মাথার উপর দিয়ে গেল। রিহান ভাঁজ করা ওড়নাটা ফারিহার কাঁধে একদিকে দিয়ে দিল, সাথে চুলগুলো খুলে ফেলল। 3 ভাগের 1 ভাগ চুল এনে অন্য পাশে দিয়ে দিল। মেয়েটা এখনও অবাক চোখে রিহানকে দেখছে। ও কি ভেবেছিল আর কি হলো? রিহান ঠোঁটে দাঁত চেপে ফারিহাকে দেখে নিল। নাও পারফেক্ট। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের ছবি তুলতে হবে? লাইক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? তোমাকে তো হাতে ধরে সব শিখিয়ে দিতে হয়। একটু লজ্জা পেল ফারিহা। তাকে 2 বার বলার পরও বোঝেনি সে, তাই রিহান নিজ থেকে ঠিক করে দিল। ছবির কথাটা মাথায় আসতেই ফারিহা বলল, কেন? ছবি কেন তুলতে হবে? ফারিহা প্রশ্ন বিরক্ত হলো রিহান। তবুও নিজেকে ঠান্ডা রেখে বলল, আমার মম ড্যাডকে দেখাবো। আর তার আগে ছবির ডেটগুলো চেঞ্জ করতে হবে। আমার মম ড্যাড জানে যে তোমার সাথে 1 বছর ধরে আমার রিলেশন। ও, কিন্তু আমার সাথে তো। স্টপ, অনেক কথা বলো তুমি। মনে রাখবে, বেশি কথা আমার একদমই পছন্দ না। তোমাকে পরে সব বুঝিয়ে দেব, এখন আসো আমার সাথে। ফারিহা মাথা ঝাঁকালো। নিঃশব্দে রিহানের পিছু চলছে এখন। সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, যে ভয়টা ছিল সেটা কেটে গেছে। স্বস্তির নিঃশ্বাসটা যেন বুকের পাথরটা নামিয়ে দিল। ফারিহার পাশাপাশি বসে দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তুলল রিহান। এই ছবির ডেটগুলো চেঞ্জ করতে হবে, অনেক অনেক কাজ। তার মম ড্যাড অত্যন্ত চঞ্চল ব্যক্তি, ধরা না খেলেই হয়। প্রায় আধ ঘন্টা পর ছবি তোলা শেষ হলো। ফারিহা যেন হাঁফ ছেড়ে বাঁচল। রিহানের কাছাকাছি অবস্থান করতে এতটা অস্বস্তি হচ্ছিল তার। রিহান ছবিগুলো দেখতে দেখতে বলল, ওকে, আজকের জন্য ডান। তুমি এখন আসতে পারো। ফারিহা মলিন হেসে মাথা ঝাঁকালো। কাঁধে ব্যাগ নিয়ে কিছু দূর যেতেই পুনরায় রিহান ডেকে উঠল, এই শোনো। জি স্যার। তোমার বাসা এখান থেকে কত দূর? 10 কিলোমিটার প্রায়। রিহান ঘড়ির টাইম দেখলো, 10:30 বাজে অলরেডি। এত রাতে মেয়েটার যাওয়াটা রিস্ক হবে, তাই বলল, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমি একাই যেতে পারবো। কাম উইথ মি। তাছাড়া তোমার বাসা চেনা প্রয়োজন আছে, যদি পালিয়ে যাও। কথা শেষেই হাসল রিহান। পুরোটাই মজার ছলে বলেছে সে। ফারিহা আর কথা বাড়ালো না, রিহানের পিছু পিছু হাঁটতে লাগলো। তবে গাড়ির কাছে এসে বেশ দ্বিধায় পড়ল।
ফ্রন্ট সিটে বসবে নাকি পিছনে? এই ছোট্ট সমীকরণটা কিছুতেই মিলাতে পারল না। রিহান ড্রাইভিং সিটে বসে বলল, ওঠো। ফারিহা আমতো আমতো করতে লাগলো। ওর অস্বস্তির কারণ বুঝতে পারল না রিহান। বিরক্তিতে ভরে উঠল তার মুখশ্রী। এইভাবে এর সাথে 1 বছর থাকতে হবে, ভাবতেই কেমন লাগছে। কি হলো, ওঠো না কেন? আমি কোথায় বসবো? সিটে বসবে, এটা কি বলে দিতে হয়? না মানে আমি কোন সিটে? ফারিহাকে হাত দিয়ে কথার মাঝপথেই থামিয়ে দিল রিহান। মাথার চুলগুলোতে হাত বুলিয়ে নিল। ফ্রন্ট ক্যামেরায় নিজেকে দেখতে দেখতে বলল, ফ্রন্ট সিটে আসো, যখন আমার সাথে যাবা ফ্রন্ট সিটে বসবে। নাটক সিনেমা দেখো না নাকি? জি। কি বললেন? রিহান যেন বিরক্ত হলো। এই মেয়েকে বোঝানোর তার কর্ম নয়। উঠো প্লিজ, লেট হচ্ছে। ছোট্ট করে হুম বলে ফ্রন্ট সিটে বসলো যুবতী। ফারিহার থেকে লোকেশন জেনে নিয়ে রিহান ড্রাইভ করছে। অনেকটা পথ চলার পর ফারিহা বলল, স্যার গাড়ি থামান। কেন? সামনে গাড়ি ঘোরানোর অবস্থান নেই। রিহান ভ্রু কুঁচকে গাড়ি থামিয়ে দিল। সামনের দিকে সরু একটা ইটের রাস্তা গিয়েছে। চারপাশে চোখ বুলিয়ে যা বুঝলো এটা কোনো বস্তি এলাকা। রিহান তপ্ত শ্বাস ফেলে গাড়ি ব্রেক কষল। ফারিহা গাড়ি থেকে নেমে বলল, এখান থেকে 8 নাম্বার বাসায় আমি থাকি। আচ্ছা, ফোনটা সব সময় অন রাখবে। টাইম ওয়েস্ট একদমই পছন্দ নয় আমার। জি স্যার বলে সামনের দিকে হাঁটতে লাগলো মেয়েটি। রিহান হঠাৎ করে গাড়ি থেকে নেমে এলো। পেছনে কারো উপস্থিত টের পেয়ে ঘুরে তাকালো ফারিহা। শুকনো ঢোক গিলে বলল, স্যার কিছু বলবেন? হ্যাঁ। জি স্যার বলুন। রিহান পকেট থেকে টাকার বান্ডিল বের করলো। ফারিহার দিকে এগিয়ে দিয়ে বলল, 50,000 টাকা। স্যার আপনি তো বলেছিলেন। তোমার মায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করব, এটা আজকের জন্য। আমাদের এগ্রিমেন্টের ছবি তোলার বিষয়টা ছিল না। ফারিহা মাথা নিচু করে ফেলল। এই টাকা নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছাই তার নেই। তবুও টাকাটা নিল। এক প্রকার মন আর মস্তিষ্কেই যুদ্ধ চালিয়েছে। ধন্যবাদ জানালো সে। দুজন দুদিকে হাঁটতে লাগলো। দুজন দুই দিক থেকে 1 পা করে বাড়ালেই দুজনের মাঝে দূরত্ব বের হচ্ছে দ্বিগুণ। ঘরে আসতেই মায়ের কাছের খ্যাঁক খ্যাঁক শব্দ ভেসে আসলো। হুমড়ি খেয়ে মায়ের কাছে বসলো ফারিহা। মা হালকা পিট পিট করে তাকালেন। অসুস্থ শরীর একা একা কিছু করতেও পারে না। ফারিহার টেবিল থেকে পানির গ্লাস ভর্তি করে নিল। মাকে উঠিয়ে মুখের সামনে গ্লাস ধরতেই ঢোক ঢোক করে গিলে নিলেন। ওড়নার কোণ দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিতেই রুগ্ন কণ্ঠে মা বললেন, কোথায় গিয়েছিলি ফারিহা? একটু বাইরে গিয়েছিলাম মা। বলেছিলাম না একটা কাজ পেয়েছি, ওইটার জন্যই গিয়েছিলাম। কাপা হাতে মেয়ের সমস্ত মুখে হাত বোলালেন। ফারিহার দৃষ্টি স্থির। তবে মায়ের হালচাল বুঝতে পারল না। কিছু বলবে মা? আমি জানি তুই কোনো বাজে কাজের সাথে যুক্ত নেই, তবুও এত রাতে কী কাজ থাকতে পারে? একটা মিটিং ছিল মা, যে স্যার আমাকে কাজ দিয়েছিলেন তার সাথে মিটিংয়ে ছিলাম। মা হয়তো কথাটা বিশ্বাস করলেন, তবে কোথাও একটা চাপা ব্যথা অনুভব হচ্ছে। মলিন মুখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন তিনি। এই যে তার গর্ব। অথচ ফারিহার জন্মের পর ওর দাদি দু চোখের সহ্য করতে পারেননি। দাদার সব সম্পত্তি থেকে বহিষ্কার করলেন, আর বাবার টাকা পয়সার বেশিরভাগ অংশ ছিল দাদির কাছে। সেটাও দিলেন না। এক কাপড়ে সবাইকে বের করে দিলেন ওনারা। সেসব ভাবতেই বুকের ভেতর কেমন করে উঠল। ফারিহার মায়ের দু চোখে নোনা জলে ভরে উঠল। ছেলে হলেই কি সুখ হয়? এই যে তার মেয়েটা, তার কাছে সুখের দুনিয়া। এত কষ্টের মাঝেও মেয়েটার মায়াবী মুখখানা হৃদয়ে শীতল আবহাওয়া এনে দেয়। মায়ের অশ্রুসিক্ত মুখটা দেখে ব্যস্ত হয়ে পড়ল ফারিহা। মায়ের ভেজা পাপড়িতে হাত রেখে বলল, কাঁদছো কেন? তুই খুব ভালো রে মা। আমার জীবনের দেখা সেরা সন্তান তুই। ফারিহা ফ্যাল করে তাকিয়ে রইল। চোখ দুটো কেমন ভেজা ভেজা লাগছে। চোখ খিচে পানি আটকালো সে। মুখে হাসি ফুটিয়ে বলল, মাসখানেক এর মধ্যেই আমি তোমাকে সিঙ্গাপুরে পাঠাবো মা। তুমি একদম সুস্থ হয়ে যাবে। এত চিন্তা করো না। সিঙ্গাপুর? এত টাকা পাবি কোথায়? স্যার তোমার সমস্ত চিকিৎসার খরচ দেবেন। এই যে আজ 50,000 টাকা দিয়েছেন। টাকাগুলো মায়ের হাতে দিয়ে ফ্রেশ হতে চলে গেল ফারিহা। মা অবাক চোখে তাকিয়ে রইল। এত টাকা কেন দেবে কেউ? কি এমন কাজ করে ফারিহা? প্লিজ কেয়া তুমি তাড়াতাড়ি আসার ট্রাই করো। আমার এই বিয়ে বিয়ে খেলা একদমই ভালো লাগছে না। তুমি বললে আমি তোমার ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারি। যা লস হবে সব আমি দেব, তবুও। উফ রিহান প্লিজ থামবে? দেখো বেবি, আমি ওনাদের কথা দিয়েছি। তুমি তো জানো আমি কথার খেলাপ করি না। একটা বছরই তো, প্লিজ ম্যানেজ করে নাও। শুধু পড়াশোনা হলে আমি চলে আসতাম। এখনকার বিজনেসটা আমার জন্য গুরুত্বপূর্ণ রিহান। কিন্তু কেয়া? কোনো কথা নয়। বাংলাদেশের রাত 1টা বাজে, প্লিজ যান শুয়ে পড়ো।
অসুস্থ হয়ে যাবে তো, রাখছি কেমন। রিহান ফোনটা ছুঁড়ে ফেলে দিল। আর যাই হোক, এদের সম্পর্কের কথাটা বাসায় জানালেই তো হয়। কিন্তু কেয়া বারবার বারণ করছে। ডিভানে জোরে লাথি মেরে রুম থেকে বের হলো সে। এতটা অসহ্য লাগছে তার। ইরফান জোয়ারদার ড্রয়িং রুমে বসেছিলেন। ছেলেকে করিডোর দিয়ে পায়চারি করতে দেখে উঠে দাঁড়ালেন। একবার ভাবলেন উপরে যাবেন, কিন্তু কি ভেবে যেন গেলেন না। গলা উঁচিয়ে রিহানকে ডেকে নিলেন। বাবার সামনে এসে রিহান চুপ করে রইল। বাবাকে ভয় না পেলেও ভীষণ সমী করে চলে। আর তার জন্যই তো এত নাটক করতে হচ্ছে, কারণ যদি বাবা কাউকে কথা দিয়ে ফেলেন তখন রিহান তো বিয়ে করতে পারবে না। আর তার বাবার সম্মানটাও ধুলোয় মিশে যাবে। এত রাতে করিডোরে কি করছিলি? ঘুমাওনি কেন? ড্যাড, ঘুম আসছিল না। তুমি এত রাতে এখানে যে? কোনো সমস্যা? সমস্যা নয়, তবে ভাবছিলাম। কি এমন ভাবনা যে এত রাতে ভাবতে হবে? ইরফান জোয়ারদার ফোঁস করে শ্বাস ফেললেন। লুকিয়ে রাখা দীর্ঘ শ্বাসটা বেরিয়ে এলো। রিহান উত্তর শোনার জন্য অপেক্ষা করছে। ছেলে 27 বছর পেরিয়ে 28-এ পা দিয়েছে, এখনও বিয়ে করলো না। প্রায় 4টা বছর হলো পড়াশোনা কমপ্লিট করেছিস, চিন্তা হওয়ার কথা নয়। বিরক্তিতে রিহানের মুখশ্রী বিবর্ণ হয়ে গেল। এক কথা হাজারবার বলছেন ভদ্রলোক। প্রথমত, রিহানের বিয়ের বয়স পেরিয়ে যায়নি। দ্বিতীয়তে, তার পড়াশোনা বেশ এগিয়েছে, যার জন্য অল্প বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া রিহান তো এখনও অন্য বিষয়ে বিদেশে পড়াশোনা করে যাচ্ছে। ইরফান জোয়ারদার গলা ছেড়ে কঠোরতা এনে বললেন, বাবা হলে বুঝতে পারবে। আমি সব সময় চাইতাম তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে বিয়ে দেব, তুমি তা মানলে না। বললে নিজের বিজনেসটা দাঁড় করাতে চাও। তাও করালে, তারপর আবার অন্য এক কোর্স নিলে, সেটাও শেষ হয়েছে। এখন আবার আরেক কোর্স নিলে। তুমি কি চাও বলো তো? পড়াশোনার সাথে বিয়ে না করার কি যোগ রিহান? রিহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কেয়ার সাথে কানাডায় পরিচয়, লাস্ট ইয়ার ছিল ও, আর কেয়া ছিল ফার্স্ট ইয়ার। ধীরে ধীরে প্রেম হয়, তবে মাসখানেক বাদে রিহানের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় আর ও ফিরে আসে বাংলাদেশে। যদিও প্রায়ই কানাডাতে কেয়ার সাথে দেখা করতে যেত। 4.5 বছরের প্রেম, 4 বছর ধরে বিয়ের কথা বলেছে রিহান, কিন্তু কেয়া পড়াশোনা কমপ্লিট না করে বাসায় বিয়ের কথা জানাতে পারবে না। নানা রকম অজুহাত দেখায়। রিহান দীর্ঘ শ্বাস ফেলল। মাত্র 1 মাস একই দেশে ছিল তারা, আর 1 মাসের প্রেমই কেয়ার প্রতি বেশ দুর্বল সে। তাই তো গত 4 বছর ধরে অপেক্ষা করে আছে রিহান। বাবার কণ্ঠে চমকে গেল রিহান। আমতো আমতে করে বলল, বল, মন মস্তিষ্ক কোথায় আছে? 2 বার ডাকার পরও কোনো সাড়া শব্দ নেই। সরি ড্যাড, রাত 2টো বেজে গেছে। কি বলেছিলে বলো? আমার ঘুম পাচ্ছে বলেই হাই তুলল রিহান, পুরোটাই বাবাকে এড়িয়ে চলার জন্য। ইরফান জোয়ারদার কিছু বলতে গিয়েও থেমে গেলেন। নরম সুর তুলে বললেন, যাও, কাল কথা হবে। রিহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে চলে গেল। বিন্দু মাত্র ইচ্ছে নেই কথা শোনার। কিছু বলার মানেই বিয়ে। পাগল হয়ে যাচ্ছে সে। না জানি বিজনেসের কি হাল হচ্ছে। আপাতত চিন্তামুক্ত একটা রেস্ট দরকার। রিহান দ্রুত বেডের দিকে গেল। বেডে শোয়া মাত্রই যেন নিদ্রা মহাশয় মাথায় হাত বুলিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘুম এসে জড়িয়ে নিল তাকে। দরজায় খটখট আওয়াজে চোখ মেলে তাকালো ফারিহা। কাল রাত বেশ রাত করেই ঘুমেছিল, আজ আবার এত সকাল সকাল কে ডাকতে এলো? বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না, কিন্তু দরজার ওপাশের ব্যক্তিটি খটখট করে যাচ্ছে, যেন দরজা না খুললে ভেঙে দেবে। তাই আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। ওড়নাটা গায়ে জড়িয়ে দরজা খুলে দিল। গ্যাস বিল দিতে এসেছে। লোকটার চোখে মুখে চরম বিরক্তি, কারণ গত 3 মাসের গ্যাস বিল দেওয়া হয় না। ফারিহা হাসি হাসি মুখ করে কিছু বলবে, তার আগেই লোকটা বলল, আর সময় দেওয়া যাবে না, নয় বিল দিন, না হলে গ্যাসের লাইন কেটে দেওয়া হবে। ফারিহা চোখ মুখে বিস্ময় ফুটে উঠল। লোকটা কিছু বলার সুযোগ তো দেবে। আপনি দাঁড়ান, আমি এখনই বিল পরিশোধ করে দিচ্ছি। লোকটা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ফারিহা আলমারি থেকে 2,000 টাকার নোট বের করে আনলো। লোকটার হাতে টাকাটা দিতেই হনহনিয়ে চলে গেল। কি আজব! মা, আমি খালাকে বাসা ভাড়া দিতে যাচ্ছি, কিছু লাগলে কাউকে ডেকে নিও। ফারিহা টাকা নিয়ে সোজা দোতলায় চলে গেল। বাসার সামনের অংশে 3টি টিন শেডের দেওয়াল করা ঘর, আর পেছনে দোতলা বাসা, যার মধ্যে 3টে ফ্ল্যাট রয়েছে। নিচে 2টো ভাড়া, আর দোতলাটা বাড়িওয়ালার মালিক নিজের জন্য একটা ফ্ল্যাট করেছেন। হাসি হাসি মুখ করে দরজায় কলিং বেল বাজালো ফারিহা। মিনিট খানেক পরেও কোনো রেসপন্স পাওয়া গেল না। আবার কলিং বেল চাপলো। এক কর্কশ কণ্ঠ ভেসে আসলো, আসছি আসছি।
এই সকালবেলা রান্নাবান্না কিছু করতে হয়তো নাকি? একটু সময় দে আমার বাপ, কলিং বেলটা নষ্ট করে দিলি বোধহয়। ফারিহা খালার কথা শুনে ফিক করে হেসে দিল। ভদ্র মহিলার নাম ডাক আছে বটে, ঝগড়াতে ওস্তাদ, তবে এটা সত্য মনটা বেশ ভালো। কি রে এই ভোর সকালে, কিছু হয়েছে? তোর মায়ের শরীর কি খারাপ করেছে? ফারিহা নিঃশব্দেই মাথা ঝাঁকালো, মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, সব ঠিক আছে খালা, বাসা ভাড়াগুলো দিতে এসেছি। আচ্ছা সে না হয় দিবি, তার আগে ঘরে আয়। ফারিহা ঘরে ঢুকলো। ড্রয়িং রুমের সোফাতে বসতেই ভদ্র মহিলা আর্তনাদ করে বললেন, ইস রে, একদম ভুলে গেছি, চুলায় রান্নায় চাপিয়ে এসে পড়েছি, তুই বস। সিমসাম ঘর হলে বেশ সুন্দর, পরিপাটি গোছানো। উকি ঝুঁকি দিতেই দেখলো খালার বড় ছেলে আদিব এদিকেই আসছে, তাই জড়সড় হয়ে বসে রইল। নাস্তা করছিস রিহান? হঠাৎ বাবার আক্রমণাত্মক কথায় ভ্রু কুঁচকে গেল। বিস্ময়ে হতবাক সে, যা ভেবেছিল তাই হচ্ছে। ড্যাড, এটা তুমি কি করেছো? একবার আমাকে জিজ্ঞেস তো করবে। তুমি জানো যে আমি বিয়ে করতে চাই না, তাছাড়া ইলাকে আমার পছন্দ নয়, তুমি এটা কি করলে? ইরফান জোয়ারদার কোনো জবাব দিল না, নির্বিঘ্নে মুখে খাবার তুলে যাচ্ছেন। রিহানের ইচ্ছা হচ্ছে সবটা ভেঙে ফেলতে। মায়ের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসেস জোয়ারদার খাবারটা টেবিলে রেখে চেয়ার টেনে বসলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এমন কেন করছিস বাবা? তোর কি কাউকে পছন্দ? আচ্ছা, আমরা তো শুধু তোকে বিয়েই করতে বলছি, আর তো কিছু বলছি না। রুনা, তোমার ছেলেকে বলে দাও এই মাসের মধ্যে ওর সাথে ইলার বাগদান হয়ে যাবে, তারপর সুযোগ বুঝে বিয়ে। আমি কামরুলকে ফোন করে বলে দিছি। ইরফান বুঝতে পারলো পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে আবার ছেড়ে দিল। বুকে সাহস জুগিয়ে শ্বাস নিয়ে বলল, আমি একজনকে ভালোবাসি ড্যাড, আর আমি ওকেই বিয়ে করব, কিন্তু ও 1 বছর পর বিয়ে করতে চাচ্ছে। ইরফান সাহেব অবাক হলেন না, অতি ঠান্ডা মেজাজে বললেন, বিয়েটা তোমার এই মাসেই করতে হবে। আমি তোমার পছন্দ মেনে নিয়েছি, এবার তুমি ডিসিশন নাও কাকে বেছে নেবে, ইলা নাকি তোমার ভালোবাসা। ইরফান জোয়ারদার উঠে চলে গেলেন। মিসেস জোয়ারদারও কথা বাড়ালেন না। রিহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কিয়াকে ফোন লাগালো। কিয়াকে বিষয়টা বলতেই হবে। আকাশের দিকে তাকিয়ে আছে রিহান। খোলা নীল আকাশের সাদা মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। না, শেষ রক্ষাটা আর হলো না। কিয়াকে মানাতে ব্যর্থ রিহান। কিয়ার কথাগুলো ভাবতে বুক ভেঙে মাতম উঠেছে। পাঁজরে মেঘ জমে গেছে, কিছুতেই স্বস্তির মিলছে না, চোখ দুটো জ্বলছে। তীব্র ব্যথায় পাষাণ হৃদয়টাকে এফোর ওফোর করতে ইচ্ছে হচ্ছে। স্যার, আজ অফিসে যাবেন না? যাব। নাস্তা কি টিফিন বক্সে দিয়ে দেব? না, কিছু করতে হবে না, তুমি এখন যাও রফিক চাচা। রফিক চাচা চলে গেলেন। রিহান পিছন ফিরে বেডে পড়ে থাকা ফোনটার দিকে তাকালো। ফারিহাকে সাজিয়ে গুছিয়ে হাজির করতে হবে, কিছু করার নেই। অগোছালো রাগী বদ মেজাজি ছেলেটাও আজ ভীষণ অসহায়। চাইলেও সমস্তটা বলে দেওয়া যেতে পারে, কিন্তু এখন কিয়া কিছুই জানতেই চাচ্ছে না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হৃদয়ে। এ কেমন ভালোবাসা এলো তার জীবনে? ফার্স্ট আসতে বলেছি মানে আসবে, এত কথা বলো কেন? স্যার প্লিজ আমাকে আধ ঘন্টা সময় দিন। হোয়াট? তোমার বাসা থেকে এখানে আসতে বড় জোর 10 মিনিট সময় লাগবে, আধ ঘন্টা দিয়ে কি করবে? রিহানের ধমকে লুইয়ে গেল ফারিহা। হঠাৎ ফোন করে বলল, এখনই আসতে হবে। আধ ঘন্টা সময় চাওয়াতে রেগে গেল। কোনো কথাই শুনছে না। কল রেখে দিয়েছে রিহান। ফারিহার বুকের মধ্যে ধিম ধিম আওয়াজ হয়। কাঁধে ব্যাগটা নিয়ে ডক্টরের চেম্বারে এলো সে। ডক্টর, আমার মায়ের অবস্থা কেমন? স্থিতিশীল বলা যেতে পারে, তবে আপনি তো জানেন আপনার মায়ের কন্ডিশন কেমন। প্লিজ ইমিডিয়েটলি ভালো ট্রিটমেন্ট করান, আদারওয়াইজ মাকে হারাতে হবে। ফারিহা কিছু বলতে পারল না। রিহান টাকা না দিলে কি করে ট্রিটমেন্ট করাবে সে? ঘড়ির দিকে তাকালো, অলরেডি 3 মিনিট লেট। হাতে সময় নেই, ছুটতে লাগলো মেয়েটি। মিনিট 12 পরে রিহানের বলা রেস্টুরেন্টে পৌঁছালো সে। হাঁপাতে হাঁপাতে আশেপাশে চোখ বুলালো। কর্নারের টেবিলে রিহানকে দেখতে পেল। রিহানের সামনে যেতেই সুরু গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, পুরো 5 মিনিট লেট। এত সময় ধরে রাস্তায় বসে ন্যাকামি খেলছিলে? ফারিহা নত মুখে দাঁড়িয়ে রইল। রিহান উত্তর না পেয়ে আরও রেগে গিয়ে বলল, তোমার কাছে টাইমের ভ্যালু না থাকতে পারে, বাট আমার আছে, গট ইট? ধমকের চোটে ফারিহার চোখে নোনা জল চলে এলো। সে কি ইচ্ছে করে লেট করে এসেছে? চোখ বন্ধ করে পানি আটকে চাপা স্বরে বলল, ইয়েস স্যার। দু হাতে মাথা চেপে ধরল রিহান। ছেলেটার মাথা ঠিক নেই। এত টেনশনে কি মাথা ঠিক থাকবে? মিনিট 5 কেটে গেল। রিহান চুপ। ফারিহা একইভাবে দাঁড়িয়ে রইল, যেন কোনো পাথরের মূর্তি। সিট ডাউন।
ফারিহা বসলো। রিহান হঠাৎ নরম হয়ে যাওয়াতে খানিকটা অবাক হলো, তবুও সোজা হয়ে বসে রইল সে। কোনো প্রশ্ন করার ইচ্ছে নেই। আসলে আমি প্রচণ্ড টেনশনে আছি। আপাতত তোমাকে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। যদি বাই এনি চান্স তুমি কিছু ভুল করে ফেলো তাহলে আমি শেষ হয়ে যাব ফারিহা। প্লিজ মন দিয়ে কাজটা করবে। জি স্যার, আমি মন দিয়ে কাজ করব। আচ্ছা। মিনিটের মধ্যেই 2 কাপ কফি এসে গেল। হালকা শীতের রাতে ধোয়া ওঠা কফি দেখেও খেতে ইচ্ছে হলো না ফারিহার। অবহেলায় কফিটা পড়ে রইল। রিহান কফির কাপে চুমুক দিয়ে ফারিহাকে সমস্ত কিছু বুঝিয়ে বলল, ফার্স্ট অফ অল একটা কথা মনে রাখবে, আমার মম আর ড্যাড কোনোভাবেই যেন আমার সিক্রেট বিষয়টা আঁচ করতে না পারে। আমাদের সম্পর্কটা কি হবে সেটা তো তুমি জানো। বুঝদার মেয়ের মতো মাথা ঝাঁকালো ফারিহা। রিহান একটা ছবি বের করে দিল। এখানে ওর মা বাবার ছবি রয়েছে। তাদের সম্পর্কের কিছু কথা বোঝালো। ফারিহা প্রতিটা কথা বেশ মনোযোগ দিয়ে শুনছে। রিহানের কথার বাইরে একটা কথাও বলল না, বরং কথাগুলোকে ভালো মতে মাথায় সেট করে নিল। আমাদের সম্পর্কটা সবার সামনে স্বাভাবিক থাকবে, দ্যাটস লাইক এ হ্যাপি কাপল। আর আমার মম ড্যাড চাইবে ফাংশন করতে, বাট তুমি নাকচ করবে। তুমি বলবে তুমি চাও আপাতত ছোট্ট একটা আয়োজনের মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ করতে, আর 1 বছর পর বড় করে গেট টুগেদার করতে। গট ইট? জি স্যার। ও আমার মম ড্যাড জানতে চাইবে তুমি ইতিমখানায় বড় হয়েছো, আই মিন তোমার মম আর ড্যাড। ফারিহা রিহানকে থামিয়ে দিল। সে এই কথা শুনতে পারবে না, কারণ তার বাবা না থাকলেও মা তো জীবিত আছেন। রিহান নিজেও চুপ হয়ে গেল। মৃদু হাসি ফুটিয়ে বলল, নাও ওকে, তাহলে চলো যাওয়া যাক। ফারিহা উঠে দাঁড়ালো। রিহান কপাল কুঁচকে বলল, কফিটা খেলে না কেন? এটা একদম ঠান্ডা হয়ে গেছে। ওয়েট, আর একটা অর্ডার করছি। স্যার? এখন আর কিছু লাগবে না। আপনার অনুমতি থাকলে আমি এখন ফিরে যেতে চাচ্ছিলাম। ওকে চলো। স্যার আমি একাই? নো মোর ওয়ার্ড, ফলো অ্যান্ড কাম উইথ মি। ফারিহা ছোট্ট করে শ্বাস ফেলল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে রিহানের পেছনে পেছনে চলতে লাগলো। তাদের বাহির গন্তব্য এক হলেও ভেতরে গন্তব্য পুরোপুরি ভিন্ন। গাড়ির টিয়ারিংয়ে হাত রেখে রিহান বলল, হোয়াট ইজ দিস ফারিহা? তোমার বাসা তো এই দিকে, তাহলে উল্টো দিকে কেন যেতে বলছো? মা হসপিটালে আছেন। হোয়াট? কি হয়েছে ওনার? সব সময় যা হয়, মুখ দিয়ে রক্ত বমি হচ্ছিল, তাই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। স্যালাইন পুশ করে দেওয়া হয়েছে। ও মাই গড, আগে কেন বললে না? শিট। ফারিহা মাথা নিচু করে রাখলো। রিহান গাড়ির গতি বাড়িয়ে দিল। মুহূর্তেই হসপিটালের কাছে গাড়ি এসে থামালো। ফারিহা ধন্যবাদ জানিয়ে ভিতরে চলে গেল। রিহান ভ্রু কুঁচকে থেকে গাড়ি ঘুরিয়ে পার্কিং পার করে নিল। মোটামুটি মানের হসপিটাল এটা। রিহান আশেপাশে তাকিয়ে ভেতরের দিকে চলে গেল। খালা, এখন মা ঠিক আছে? হ্যাঁ রে মা, ঠিক আছে, তবে খুব বেশি ভালো নেই। সব সময় যা হয়। মা এখন কেমন লাগছে তোমার? মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে কথাটা বলল ফারিহা। খালা সিট থেকে উঠে চোখের পানি আড়াল করলো। মেয়েটার জন্য বড্ড কষ্ট হয় ওনার। এইটুকুনি মেয়ের জীবনটা কেমন তছনছ হয়ে যাচ্ছে। বাবাকে হারিয়েছে, এখন মাও সেই পথে। মা তুমি একদম ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তোমাকে বড় ডক্টর দেখাবো আমি। একদম চিন্তা করবে না কেমন? মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মায়ের হাতটা ধরে চুমু খেলো। মুখটা রুগ্ন শুকনো, মনে হচ্ছে কতদিন পেটে কিছু পড়েনি। মা তোমার ক্ষুধা লেগেছে? মা মাথা ঝাঁকালেন। ফারিয়া চোখের কার্নিশ থেকে পানি মুছে উঠে দাঁড়ালো। খালাকে উদ্দেশ্য করে বলল, আমি খাবার নিয়ে আসি, আপনি একটু মায়ের পাশে বসুন। খালা মাথা ঝাঁকালেন। ফারিহা ঝড়ের গতিতে কেবিন থেকে বের হয়ে গেল। উফ, দিলে তো হাতের মধ্যে ব্যথা। ফারিহা জড়সড় হয়ে দাঁড়ালো। কেবিন থেকে বের হয়ে মোড় নিতেই রিহানের সাথে ধাক্কা লেগে গেল। চোখ কোথায় রাখো? হাতটা বোধহয় মচকে গেছে। ভেরি সরি। হয়েছে, ফর্মালিটিস এর প্রয়োজন নেই। ফারিহার মাথা ঝাঁকালো। মাথায় হঠাৎ করে এক প্রশ্ন আসলো, স্যার এখানে কি করছেন? স্যার আপনি এখানে? এসেছিলাম তোমার মামকে দেখতে। ও আচ্ছা, সরি, আপনি তাহলে ভেতরে গিয়ে বসুন, আমি একটু আসছি। না ঠিক আছে, আমিও তোমার সাথে যাচ্ছি, অন্যদিন তোমার মমকে দেখব। ফারিহা মাথা ঝাঁকালো। রিহান ফারিহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলো। প্রয়োজনীয় খাবার কিনে দিল। ফারিহা বারণ করেনি। বারণ কেন করবে, কিংবা কোন মুখে করবে? ছেলেটার থেকে টাকা তো নিতেই হচ্ছে, আর এই সামান্য খাবারে কি আসে যায়? হুট করেই ভীষণ খারাপ লাগছে ওর। প্রবলেম আত্মসম্মান নিয়ে। বেঁচে থাকা মানুষটাও মাঝে মাঝে নিচু হয়ে যায়। ভাগ্য বড় বিচিত্র। চলবে? লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনাদের রেসপন্স না পেলে গল্পটা এখানেই সমাপ্ত হবে। ধন্যবাদ সবাইকে।